বিক্ষোভ সমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি আসতে পারে বা তারা কি বলছেন, এখন কি অবস্থা আমাদেরকে বলবেন। দর্শক দেখতে পাচ্ছেন আজকের জামাতের বিক্ষোভ সমাবেশে বিএনপি কর্মীরা আক্রমণ করে হাসনাত আব্দুল্লাহ আহত হয়ে ঘটনাস্থলে। এদিকে আজ জুমার পর জামাতে ইসলামীর বিক্ষোভ মিছিলে বিএনপি কর্মীরা আক্রমণ করে জামাতের অসংখ্য এমপি আহত হয়। হাসনাত আব্দুল্লাহর ভয়াবহ অবস্থা, এই নিয়ে দেশের জনতাও বয়ে আছে। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, সবকিছুই খারাপ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের যত বিধান আছে, নিয়ম নীতি আছে, সবগুলাই আজকে কি ভালো হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। এর ব্যাখ্যা ছাড়া এই আইন পাস করা হলে রাজনীতির খেলায় যা দেখা যায় তা সব সময় সত্য নয়। আপনি কি জানেন আপনার চোখের সামনে যে গণতন্ত্রের নাটক মঞ্চস্থ হচ্ছে তার প্রতিটি সংলাপ আগে থেকেই লেখা এক রক্তহীন করা সত্য আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি। উল্টো এই 40 দিনের শাসনামলে বাংলাদেশে যা ছিল আগে ইউনুসীয় জামানায় ঠিক তাই আছে। বাংলাদেশকে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে জঙ্গি তৎপর রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশকে এখন পাকিস্তানের পর পৃথিবীতে সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়, কারণ 5 আগস্টের পর বাংলাদেশে যে ধরনের মৌলবাদী কর্মযজ্ঞ ঘটেছে বাকিগুলো একটা আসবে না। এদেরকে দায়মুক্তি দেওয়ার মানে হচ্ছে তোমরা একটা অপরাধ করছো। আমি জানতে চাই সংসদে যদি সাহস থাকে, যদি আপনাদের মনে করেন এরকম অধিকার থাকে, পার্লামেন্টের প্রস্তাব উত্থাপন করেন কালকে সরকারি পক্ষ থেকে অথবা বিরোধী দলের পক্ষ থেকে। চলতি সংসদ অধিবেশন নিয়ে সারা দেশেই আলোচনা সমালোচনা হচ্ছে। আজকে দেখতে পারি জুমার পর জামাতের বিক্ষোভ মিছিলে নতুন একটি পরিস্থিতি তৈরি হয়। বিএনপি কর্মীরা সরাসরি আক্রমণ করে জামাত কর্মীদের উপর। হাসনাত আব্দুল্লাহর খারাপ অবস্থা হয়। আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকটা সংসদ অধিবেশনে গা জড়ানো বক্তব্য দেয় এবং সেই বক্তব্যের ফলে বিএনপির অনেক নেতাকর্মীরা কেঁপে যায়, অনেক এমপিরাও কেঁপে যায়। তাই আজকে নতুন একটি পরিস্থিতি হয় রাজপথে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে রাজপথের অবস্থা এবং জুমার পর যেই ঘটনাগুলো হচ্ছে রাজপথে সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে, এবং এই নিয়ে অনেকের আলোচনার মাধ্যমে নতুন যে অনেক রহস্য উন্মোচন হয় সেগুলো দেখতে পারবেন ধারাবাহিকভাবে। রাজনীতির খেলায় যা দেখা যায় তা সব সময় সত্য নয়। আপনি কি জানেন আপনার চোখের সামনে যে গণতন্ত্রের নাটক মঞ্চস্থ হচ্ছে তার প্রতিটি সংলাপ আগে থেকেই লেখা। 5ই আগস্টের সেই রক্তঝরা দুপুরের পর আমরা ভেবেছিলাম এক নতুন ভোরের দেখা পাবো, কিন্তু ভোরের আলো ফোটার আগেই অন্ধকারের কারিগররা বুনে ফেলেছে এক ভয়াবহ নীল নকশা। রাতের নিস্তব্ধতায় যখন আপনি শান্তির স্বপ্ন দেখছেন, তখন প্রশাসনের করিডরে বসে এক অদৃশ্য মাস্টার মাইন্ড বদলে দিচ্ছে আপনার ভোটের রায়। ঘষা মাজা করা রেজাল্ট শিট, এজেন্টহীন ফাঁকা টেবিল আর 17,000 গায়েবী ব্যালট সব মিলিয়ে এক রক্তহীন করা সত্য আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি। প্রস্তুত হন, কারণ পর্দার আড়ালের এই জঘন্য ষড়যন্ত্র আপনার নাগরিক অধিকারের শেষ চিহ্নটুকু মুছে দিতে চাইছে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কারচুপির নানা অভিনব আর কুৎসিত মডেল আমরা গত 1.5 দশকে দেখেছি। বিনা ভোটের নির্বাচন, রাতের ভোট আর ডামি ভোটের মতো নির্লজ্জ জালিয়াতির আবিষ্কারক ছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার। কিন্তু 5ই আগস্টের সেই অভাবনীয় ও রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর যখন পুরো জাতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বপ্নে বিভোর ছিল, তখন আমাদের সামনে হাজির করা হলো এক নতুন বিভীষিকা। রাজনৈতিক বিশ্লেষকরা এর নাম দিয়েছেন সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটি এমন এক ভয়ঙ্কর পদ্ধতি যেখানে বাইরের আবরণটা রাখা হয় অত্যন্ত ঝকঝকে ও স্বচ্ছ। সারাদিন মিডিয়া এবং বিদেশি পর্যবেক্ষকদের সামনে খুব সুন্দরভাবে অভিনয় করা হয় যে ভোট একেবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হচ্ছে। বুথে কোনো মারামারি নেই, কোনো কেন্দ্র দখল নেই। কিন্তু আসল খেলাটা শুরু হয় দিনের শেষে, ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে। যখন সাধারণ মানুষ বিজয় উল্লাসের প্রস্তুতি নেয়, তখন পর্দার আড়ালে রিটার্নিং কর্মকর্তা আর প্রিজাইডিং অফিসাররা যেন জাদুর কাঠি ঘুরিয়ে পুরো দৃশ্যপট বদলে দেন। ফলাফলের শীটে চলে কলমের নির্লজ্জ ঘষা মাজা। ব্যালটে পোলিং এজেন্টের বাধ্যতামূলক সিগনেচার ছাড়াই ঘোষণা করা হয় ফলাফল। 5ই আগস্টের পর যে রাজনৈতিক দলের বিরুদ্ধে সবচাইতে বেশি ফায়দা নেওয়ার অভিযোগ উঠেছে, সেই বিএনপির প্রার্থীদের অনেক আসনেই এমন সূক্ষ্ম কৌশলে জিতিয়ে দেওয়া হয়েছে যা নিয়ে জনমনে তীব্র বিতর্ক আর ক্ষোভের জন্ম নিয়েছে। এই পুরো প্রক্রিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত 1 মাসের এক অবিশ্বাস্য প্রশাসনিক রদবদলের মাধ্যমে। আপনি জানলে অবাক হবেন, মাত্র 30 দিনের ব্যবধানে দেশের প্রায় 90% গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএনপিপন্থী লোক দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। সবচেয়ে বড় কৌতুকটি হল, গত নির্বাচনে যারা জনগণের সরাসরি ভোটে পরাজিত হয়েছিলেন, সেই পরাজিত প্রার্থীদেরই এখন বিভিন্ন জেলার জেলা প্রশাসক বা ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ যে ব্যক্তিটি একটি নির্দিষ্ট এলাকায় জনগণের আস্থা অর্জন করতে পারলেন না, তাকেই এখন দেওয়া হয়েছে পুরো একটি জেলা শাসনের বিশাল ক্ষমতা। 17 বছরে আওয়ামী লীগ সরকার যে দলীয়করণের সাহস দেখাতে পারেনি, বর্তমানের এই অদৃশ্য শক্তি তা সম্পন্ন করেছে মাত্র কয়েক সপ্তাহে। সবকিছুই যেন এক অতিলৌকিক দ্রুতগতিতে আর নিখুঁতভাবে সম্পন্ন করা হচ্ছে। সাধারণ
সাধারণ মানুষকে ব্যস্ত রাখা হয়েছে ফ্যামিলি কার্ড, খাল খনন আর চটকদার নানা কর্মসূচিতে। জাতিকে যখন লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে চাল, ডাল আর কার্ডের আশায়, ঠিক তখনই আড়ালে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে কবজা করে ফেলেছে এই মাস্টারমাইন্ডরা। এই ধূর্ত কৌশলের কাছে সাধারণ মানুষের সচেতনতা যেন আজ পরাজিত। আমরা পরিষ্কার বলতে চাই, এই কথার প্রতিধ্বনি খুব শীঘ্রই এই জনতায় মাঠে নামবে। আর একটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। দয়া করে আর একটা বিপ্লবের মুখে আপনাদেরকে পড়তে হবে। একজন বোন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। ময়মনসিংহে একজন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। এরকম সোশ্যাল মিডিয়া মানুষের জন্য মুক্ত করে দেওয়া, এই কথা তো শেখ হাসিনা বলেছিল যে আমার 2024 সালের 5ই আগস্ট পতন হয়েছে অনেক পরে, আগে আমার পতন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আমাকে তারা পতন ঘটিয়েছে। আজকে আপনারাও যদি আবার কেউ, আমরাও আবার যদি কেউ এই সোশ্যাল মিডিয়ার বাকছন্দিতরতা যদি আমরা বন্ধ করি, তাহলে মনে করতে হবে আবার ওরকম ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যে বাক স্বাধীনতার জন্য 2024-এর গণঅভ্যুত্থান, যে বাক স্বাধীনতার জন্য 1971-এর আন্দোলন, যে বাক স্বাধীনতার জন্য 1952-এর ভাষা আন্দোলন, এটা কথা বলার জন্য একজন নারীকে রাত 11টার সময় কোনো মামলা দরকার হয় না, কোনো নোটিশ দরকার হয় না, কোনো আইনের তোয়াক্কা করার দরকার হয় না। উপর থেকে নির্দেশ দিয়েছেন, পুলিশ তাকে ধরে নিয়ে এসেছেন, গ্রেপ্তার করে তাকে থানায় নিয়েছেন, জেলখানায় প্রেরণ করেছেন। তার একটা প্রতিবন্ধী সন্তান, এরকম একটা অমানবিক অবস্থার তৈরি যারা করেছেন, তাদের এই কষ্ট দেখার পরে আমরা বাংলাদেশে তথাকথিত নারী প্রগতির নামে যারা ইসলামের দোহাই দিয়ে মাঝে মধ্যে ইসলামের একটু এদিক ওদিক হলেই যারা শিয়ালের মতো হুক্কা হুয়া তোলেন, তারা এই সমস্ত কার্যক্রমে মুখে তালা দিয়ে তারা বসে থাকেন। নারী প্রগতির নামে মূলত নারী প্রগতির না, আসলে ওরা হচ্ছে নারী দুর্গতিবাদীর লোক। হযরত মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলতেন, এরা নারী প্রগতির নাম এইভাবে দেওয়া হয়েছে, শিয়ালের সামনে মুরগির স্বাধীনতা চায়। আজকে সংসদে আমরা খুবই অদ্ভুত একটা কথা, একটা অদ্ভুত শব্দের আবির্ভাব শুনেছি। অনলাইনে আন্দোলন করেও নাকি এখন ট্রফি পাওয়া যায়। আগামী দিনের ফুটবল খেলা আর মাঠে আমাদের হবে না, আগামী দিনের সব খেলা এখন অনলাইনে হবে এবং ট্রফিও অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। কারণ এখন মাঠে আর কারো কাজ করার দরকার হবে না, অনলাইনে বক্তৃতা দিয়ে যদি ট্রফি পাওয়া যায়, আগামী দিনে আর ফুটবল খেলা, ক্রিকেট খেলা মাঠে দেখার দরকার নেই। কি অদ্ভুত কথা! জীবন দিল তরুণ, কৃষক, শ্রমিক, মুটে মজুর, রিক্সাওয়ালা। এক রিক্সাওয়ালা এক শহীদ গুলিবিদ্ধ এক সন্তান কিনে হসপিটালে যাচ্ছে। হসপিটালে যাওয়ার পরে সে জানতে পারছে এই গুলিবিদ্ধ সন্তানটা তার নিজের ট্রফি সে পাবে না, ট্রফি পাচ্ছে যারা অনলাইনে আন্দোলন করেছে। এবং সেই ট্রফির বিনিময়ে নাকি নির্বাচন পাওয়া গেছে। ট্রফির বিনিময়ে নির্বাচন পাওয়া গেছে। যদি এটা সত্য হয়, তাহলে ট্রফির বিনিময়ে পাওয়া নির্বাচন, ওই ট্রফির বিনিময়ে তাদেরকে সিটগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সিটগুলো পরিবর্তন করে। আমরা ভোট দিয়ে আসলাম এক জায়গায়, ভোটের ফল দেখছি যাচ্ছে আর এক জায়গায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই কথার প্রতিধ্বনি যদি গণভোটে এই সমাজে বাস্তবায়ন না হয়, খুব শীঘ্রই এই জনতাই মাঠে নামবে। আমার ভোট দিয়েছিলাম যেখানে, সেখানে এই ভোট আবার ফিরে নিয়ে আসার জন্য আরেকটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, সবকিছুই খারাপ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের যত বিধান আছে, নিয়ম নীতি আছে, সবগুলাই আজকে কি ভালো হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। এর ব্যাখ্যা ছাড়া এই আইন পাস করা হলে এর মধ্য দিয়ে স্থানীয় গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করা হয়েছে বলে আমরা ধরে নিব। মাননীয় স্পিকার, আমরা ভোটাধিকার নিয়ে কথা বলবো। আমরা ঘুমের অধ্যাদেশ নিয়ে যখন কথা বলি যে হচ্ছে ঘুমের অধ্যাদেশ কেন বাতিল করা হচ্ছে, তখন ট্রেজারি বেঞ্চের মন্ত্রী দাঁড়ায় বলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেকদিন ঘুমছিলেন, আমরা কি ঘুমের বেদনা বুঝি না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতদিন নির্যাতন ছিলেন, আমরা কি বুঝি না ঘুমের বেদনা? শেখ হাসিনার মতো স্বজন হারানোর বেদনা এত বেশি বুঝেন, কিন্তু এই ঘুমের অধ্যাদেশ, ঘুমের তদন্ত করতে হলেই আপনাদের সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে হলে সরকারেরই অনুমতি লাগবে, সে আইন করে যাচ্ছেন। আবার বলতেছেন যে হচ্ছে সরকারি কোনো গোপনীয়তার জন্য কাউকে গুম করা হলে সেটা গুম হিসেবে যেন বিবেচনা করা না হয়। এটা তো দ্বিচারিতা ছাড়া আর কিছু না। মাননীয় স্পিকার, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে আবার সেই শেখ হাসিনার 2009 সালের প্রয়োগ করা আইনে তারা ফিরে যাচ্ছে। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, সবকিছুই খারাপ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের যত বিধান আছে, নিয়ম নীতি আছে, সবগুলাই আজকে কি ভালো হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কিন্তু অভ্যুত্থান পরবর্তী যে মানবাধিকার অধ্যাদেশ, যেটাকে সকলেই গ্রহণ করেছে, সেই অধ্যাদেশকে তারা বাতিল করে ফায়ে ছুঁড়ে ফেলে দিয়ে মূলত জাতির সাথে প্রতারণা করছে মাননীয় স্পিকার। JBS Holdings Limited। মাননীয় স্পিকার, এই জায়গায় আজকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ওনার একটা ফেসবুক পোস্টেই উনি উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করা হবে এবং সুপ্রিম কোর্টকে বিচারালয়কে স্বাধীনতা দেওয়া হবে। আজকে আইসা বলতেছে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কোনো দরকারই নেই, কোনো প্রয়োজনীয়তা নাই। এখন যদি বলি যে হচ্ছে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, 28 জন বিচারককে শোকজ করা হয়েছে তাদের অভ্যন্তরীণ মেসেঞ্জার গ্রুপে শুধু আলাপ আলোচনা করার কারণে। বলি যদি আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই,
তাহলে আমাদেরকে বলবে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তো বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে গিয়েছেন। আমরা তো এই বিচার বিভাগের স্বাধীনতার জন্য এতদিনের লড়াই, আজকে আসা টুটি চেপে ধরা হচ্ছে বিচার বিভাগের। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আবারও সেই স্থানীয় সরকার যেই আইনটি সিটি কর্পোরেশন যে আইনে ফিরে যাচ্ছে, আমি সেই কথাই বলতে চাচ্ছি। আমরা 2012-13 সালে আওয়ামী লীগ যখন হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনে 5-5টি নির্বাচনে বিএনপি দলীয় বা হচ্ছে 20 দলীয় জোটের প্রার্থীরা বিজয় হয়েছিল। বিএনপি আওয়ামী লীগ কারচুপি করতে পারে নাই, কিন্তু পরবর্তীতে সেই নির্বাচিত মেয়রদেরকে অপসারণ করে আওয়ামী লীগ তাদের দলীয় এবং হচ্ছে বিভিন্ন প্রশাসক বসিয়েছিল। মাননীয় স্পিকার, দীর্ঘদিন ধরে ট্রেজারি বেঞ্চের মেয়র আরিফ, তৎকালীন সিলেটের মেয়র ছিলেন আরিফ, আমাদের বর্তমান এমপি সিলেটের আরিফ ভাই, ইয়া ছিলেন হচ্ছে আব্দুল মান্নান, প্রফেসর আব্দুল মান্নান সাহেব। প্রত্যেককে তাদেরকে গাজীপুরে ছিলেন, তাদের প্রত্যেককেই তাদের চেয়ারে বসতে দেওয়া হয় নাই। একই ধরনের পথে আওয়ামী লীগের সেই দেখানো পথে বিএনপি হাঁটার জন্য এই আইনটাকে করা হচ্ছে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটি জারি করেছিল, সেই অধ্যাদেশটি মূলত বিশেষ পরিস্থিতির কথা জন্য জারি করা হয়েছিল, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির জন্য জারি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এই বিশেষ পরিস্থিতির কি প্রয়োজন, কেন এইটাকে আবার আইনে রূপান্তর করে মূলত স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিপরীতে দুর্বল করে তার পিঠে একটা, তার গলায় একটা ছুরি ধরে রাখার কি প্রয়োজনীয়তা পড়লো, এর জবাবটা অবশ্যই আমরা চাইব মাননীয় স্পিকার। এবং বিশেষ পরিস্থিতি বলতে কি বোঝানো হয়েছে, বিশেষ ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি বলতে কি বোঝানো হয়েছে, এর ব্যাখ্যা ছাড়া এই আইন পাস করা হলে এর মধ্য দিয়ে স্থানীয় গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করা হয়েছে বলে আমরা ধরে নিব মাননীয় স্পিকার। আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের জন্য একটা ব্ল্যাক ডে টুডে। টুডে ইজ ব্ল্যাক ডে। বাংলাদেশের সকল বিচারক যদি মেরুদণ্ড থাকে, বাংলাদেশের সকল আইনজীবীকে কালো ব্যাজ ধারণ করা উচিত আছে। বাংলাদেশের কনটেক্সটে পার্লামেন্ট ইজ নট দ্য সভারেন বডি। পার্লামেন্ট এমন আইন অতীতে পাশ করেছে যেগুলো আদালত অসাংবিধানিক বলে দিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টকে 65 এর অধীনে কাজ করতে হয় এবং 65 বলে দিচ্ছে যে তার লিমিটেশন কোথায়। তার লিমিটেশন হলো জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকবে। ততটুকু পারবে যতটুকু কন্ট্রাডিক্টরি হবে না। যেটা কন্ট্রাডিক্টরি হবে এটা পার্লামেন্টের সিদ্ধান্ত উইল বি ভয়েড, কাজে আসবে না। অতীতে বাংলাদেশের 2/3 মেজরিটিতে বেশ কয়েকটা অ্যামেন্ডমেন্ট পাস করা হয়েছে যেগুলো পরবর্তীতে সংসদে এসে, সুপ্রিম কোর্টে এসে অসাংবিধানিক ডিক্লেয়ার হয়ে গেছে। 8th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 5th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 13th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 16th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 7th অ্যামেন্ডমেন্ট গিয়েছে। এত কিছু চলে গেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে। তারপরে দাঁড়িয়ে পার্লামেন্টে বলছে পার্লামেন্ট নাকি সবাই। হাউ ফানি! ইভেন ডু নট হ্যাভ দ্য প্রিলিমিনারি আইডিয়া অফ জুরিসপ্রুডেন্স। কি করে হয়? এই ব্যাখ্যা দিয়ে যা ইচ্ছা তাই করতে চাচ্ছেন। দেখেন কত ডেঞ্জারাস কাজ করেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে যে 90 দিনের মধ্যে বিচার বিভাগীয় পৃথক সচিবালয় তৈরি করো। এই রায় হয়েছে সেপ্টেম্বর মাসে, অধ্যাদেশ হয়েছে 30 নভেম্বর 25। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, উদ্বোধন হয়েছে 11 ডিসেম্বর 25। এখন এসে অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছেন, রহিত করে দিয়েছেন আজকে। আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের জন্য একটা ব্ল্যাক ডে টুডে। টুডে ইজ ব্ল্যাক ডে। বাংলাদেশের সকল বিচারক যদি মেরুদণ্ড থাকে। তবে কি নির্বাচন ছাড়াই দখল হতে যাচ্ছে স্থানীয় সরকারের গদি? দেশের 11টি সিটি কর্পোরেশন আর 42টি জেলা পরিষদে যখন সরকারি প্রশাসকদের রাজত্ব, ঠিক তখনই পর্দার আড়ালে এক বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকদের কপালে এখন চিন্তার ভাঁজ। জাতীয় নির্বাচনের পর জামায়াতের এই দ্বিতীয় লড়াই কি তবে বাংলাদেশের ক্ষমতার সমীকরণ বদলে দিতে যাচ্ছে? রাজধানীর রাজপথ থেকে শুরু করে একদম তৃণমূলের ইউনিয়ন পর্যায় পর্যন্ত কি এমন ছক কষছে দলটি, যা নিয়ে এখন তোলপাড় পুরো রাজনৈতিক অঙ্গন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করতে যাচ্ছি জামায়াত ইসলামীর সেই গোপন মাস্টার প্ল্যান। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সরকার নির্বাচন। একদিকে সরকার যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করছে, অন্যদিকে বিরোধী দলগুলো একে দেখছে গণতন্ত্রের টুঁটি চেপে ধরার এক নির্লজ্জ প্রচেষ্টা হিসেবে। বিশেষ করে জামায়াত ইসলামী এই ইস্যুতে এখন সবচেয়ে বেশি সরব। তাদের দাবি পরিষ্কার, জনগণের ভোট ছাড়া কোনো প্রশাসক বসানো মানেই হলো সংবিধান লঙ্ঘন। আর এই অধিকার আদায়ের লক্ষ্যেই দলটি এখন দেশজুড়ে এক অভাবনীয় নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে।
আপনারা হয়তো জানেন, সম্প্রতি জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান একটি জনসভায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন তাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন, আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এই দ্বিতীয় লড়াই শব্দটি এখন টক অফ দ্য কান্ট্রি। কিন্তু প্রশ্ন হলো, যখন দেশে সাধারণ নির্বাচনের ডামাডোল এখনও থামেনি, তখন জামায়াত কেন স্থানীয় নির্বাচনে এত বেশি গুরুত্ব দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পরিকল্পনায়। জামায়াতের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানাচ্ছে তারা আর জোটবদ্ধ হয়ে থাকার চেয়ে একক শক্তিতে মাঠে নামার পক্ষপাতী। যদিও গত জাতীয় নির্বাচনে তারা 11 দলীয় ঐক্যের মাধ্যমে অংশ নিয়েছিল এবং জাতীয় সংসদ নির্বাচনে তারা জোটগতভাবে বেশ। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।